আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজি সোম কলেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে দ্বাদশ শ্রেণীর তৃতীয় পর্বের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে একটি টপিক্স নিয়ে আলোচনা করব। সেই টপিক্সটা হচ্ছে মুঘল আমলের শাসন ও আর্থসামাজিক অবস্থা। এটা আপনাদের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের ক্লাসের ক্রম অনুপাত আজকের ক্লাস সংখ্যা হচ্ছে 20। এর পূর্বে আর 19টি ক্লাস অনলাইনে আপলোড করা হয়েছে। আশা করছি সবগুলো ক্লাস দেখেছেন। আজকের ক্লাসটিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন আমরা আমাদের পাঠদানে চলে যাই। মুঘল আমলের শাসন ও আর্থসামাজিক অবস্থা থেকে আজকে আমি আলোচনা করব। সমাজ জীবন, অর্থনৈতিক অবস্থা, প্রশাসনিক অবস্থা এবং রাজস্ব ব্যবস্থা সম্পর্কে। রাজনৈতিক দিক হইতে সুদীর্ঘ মুঘল সাম্রাজ্য ভারতবর্ষের ইতিহাসে শুধুমাত্র একটি অনবদ্য স্বর্ণযুগের সৃষ্টি করেনি। সকল ক্ষেত্রে, বিশেষ করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক, রাজস্ব ব্যবস্থা সকল ক্ষেত্রে একটি অমূল পরিবর্তন সাধন করেছিলেন এবং একটি বিশেষ অবদান রাখতে তারা সক্ষম হয়েছিলেন। বলা বাহুল্য যে মধ্যযুগীয় ইউরোপের ইতিহাসে ভারতবর্ষের মুসলিম ইতিহাস এটা হচ্ছে সম্রাট এবং যুদ্ধবিগ্রহকে কেন্দ্র করেই এই ইতিহাসটা হয়েছে। অর্থাৎ বিভিন্ন সময় এই অঞ্চলে যুদ্ধবিগ্রহ হয়েছিল এবং বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে এখানে আপনার তাদের রাজত্ব, প্রভুত্ব স্থাপন করেছিল, শক্তিমত্তার পরিচয় দিয়েছিল। মুঘল ডাইনেস্টিটাও ঠিক একইভাবে তারা আফগান থেকে এসে দেশে মুঘল ডাইনেস্টি প্রতিষ্ঠিত করেছিল এবং দীর্ঘকাল তারা এদেশের শাসন ব্যবস্থা তারা পরিচালনা করেছিলেন। তো এই সমাজ জীবনের মধ্যে আমরা লক্ষ্য করছি যে তাদের তিনটি ধাপে ভাগ করে তাদের সামাজিক জীবন ছিল। এর মধ্যে একটি ছিল অভিজাত শ্রেণী, আরেকটি হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী, আরেকটি হচ্ছে নিম্ন শ্রেণী। অভিজাত শ্রেণীর মধ্যে যারা ছিলেন তারা হচ্ছে আপনার রাজন্যবর্গ, অমাত্যবর্গ, তারা ছিলেন অভিজাত শ্রেণীর মধ্যে এবং একটি রাষ্ট্রের মধ্যে যত সুখ ভোগ করা যায় সকল কিছু তারা ভোগ করতেন এবং তারা অনেক অর্থবিত্তের মালিক ছিলেন, যার কারণে রাষ্ট্রের সর্বময় ক্ষমতা এবং অর্থের মালিকও তারা ছিলেন, যার কারণে তারা তাদের ইচ্ছামতো তাদের লাইফ লিড করতেন। বলা হয়ে থাকে যে সম্রাট বাবর এবং আওরঙ্গজেব ব্যতীত প্রত্যেকটা সম্রাটেরই, মুঘল সাম্রাজ্যের প্রত্যেকটা সম্রাটের হারেম ছিল। এই হারেমে অধিক সংখ্যক নারীরা সেখানে অবস্থান করত। বলা হয়ে থাকে যে সম্রাট আকবরেরই একটি হারেমে প্রায় 5000-এর মতো আপনার নারীরা ছিল। যাই হোক, শুধু এটা নয়, তারা বিভিন্ন সময় তারা বিভিন্ন বিলাস বেশন বলতে যা বোঝায় সকল কিছু তারা উপভোগ করতেন। আর তারপরে আমরা মধ্যবিত্ত যে শ্রেণীটা, এটা একটি মোটামুটি অভিজাতের কাছাকাছি, তবে এদের সংখ্যা ছিল খুবই কম। এরা অর্থনৈতিকভাবে বিত্তশালী ছিল, তবে এরা পরিমাণে কম ছিল। তারাও মোটামুটিভাবে একটি লাইফ লিড করত। তবে এই সাম্রাজ্যের যারা নিম্নবিত্ত ছিল তারা বিভিন্ন আপনার কষ্টে তাদের জীবনকে তারা পরিচালনা করতেন। বিভিন্ন ছোটোখাটো কাজ তারা করতেন, বড় কোনো কাজ তারা করতেও পারতেন না, তাদের সেই অনুমতিও ছিল না, এটা আগে থেকেই। তবে মুঘল সাম্রাজ্যে নিম্নবিত্ত মানুষগুলো মোটামুটিভাবে তাদের জীবন নির্বাহ করত। বলা হয়ে থাকে যে তারা অনেক নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে তারা তাদের জীবন পরিচালনা করত। এবং এগুলোর মধ্যে যারা অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষ যারা ছিল তারা হয়তো বা কেউ দোকানদার ছিল, কেউ ছোটোখাটো ব্যবসা করত, অথবা কেউ আর অন্যান্য ছোটো কাজগুলো করত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাদের মুঘল সাম্রাজ্যের এই অভিজাত এবং মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর এই তিনটি বর্ণ দেখা যায় মুঘল সাম্রাজ্যের মধ্যে। সামাজিক জীবনে তারা এভাবেই তাদের জীবনকে নির্বাহ করত। এখন আমরা জানব মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা অন্যান্য অনেক শাসকদের সময়ের চাইতে অনেক বেশি উন্নততর ছিল। বলা হয়ে থাকে যে সেই সময় প্রত্যেকটা জিনিসপত্রের দামও সাধারণ নাগরিকের অনুকূলে ছিল। একটি রেফারেন্স দিলে পরে খুব ভালোভাবে এটা বোঝা যাবে যে আপনার 1 টাকার 40 ভাগের 1 ভাগকে বলা হয়তো দাম। এটা হচ্ছে একটি
ছোট একটা পরিসংখ্যানের মতো বলা হয়। তো এই তাম্রমুদ্রা আপনার শ্রমিকদেরকে দেওয়া হতো। তো এই একটি দাম দিয়ে, অর্থাৎ 1 টাকার 40 ভাগের 1 ভাগ হচ্ছে দাম, এটা ছিল একটি শ্রমিকের মজুরি। এই টাকা দিয়েও তারা তাদের সংসার মোটামুটিভাবে হইলেও পরিচালনা করতে পারতো, এই আয় রোজগার করেও। তাহলে পরে বোঝা যায় যে যদিও নিম্নবিত্ত শ্রেণী মানুষের আয় রোজগার কম ছিল, তবে তারা মোটামুটিভাবে হইলেও চলতে পারতো, কারণ তাদের পণ্যদ্রব্যগুলো সেগুলো ছিল তাদের ক্রয় ক্ষমতার মধ্যে, ক্রয় ক্ষমতার অনুকূলে। তো সেই সময় বিভিন্ন জিনিসের আপনার ছিল, বিক্রি হতো, কার্পাস, নীল, পশম, তামাক, এগুলো ছাড়াও আরও এগুলো ছিল মূলত কৃষি পণ্য। এছাড়া আপনার মৃৎপাত্র, কাঁসার বিভিন্ন জিনিস, সিল্ক, ঔষধ, সুগন্ধি, তারপরে মূল্যবান পাথর, এগুলো বেচাকেনা হইতো। অর্থাৎ তাদের অর্থনৈতিক অবস্থাটা যদি আমরা বলি খুব সারসংক্ষেপে, যে অন্যান্য অনেক শাসকদের তুলনায়, অনেক সাম্রাজ্যের ডাইনেস্টির তুলনায় মুঘল সাম্রাজ্যের শাসকদের সময়ে প্রজাগণ অর্থনৈতিকভাবে অনেক বেশি অসচ্ছল ছিল সেটা বলা যাবে না। তারা মোটামুটি নিম্নবিত্ত যারা, তারাও মোটামুটি মানের একটা জীবন তারা লিড করতে পারতো, লাইফ লিড করতে পারতো, তারা জীবন পরিচালনা করতে পারতো। অতএব সেটা থেকে বোঝা যায় যে তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটি খারাপ ছিল এমনটা বলা যায় না। তবে কিছু কিছু অঞ্চল ছিল খুব সমৃদ্ধশালী নগরী, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বুরহানপুর, বেনারস, পাটনা, রাজমহল, হুগলি, বর্ধমান, ঢাকা এবং চট্টগ্রাম। এই অঞ্চলে যারা থাকতো, বিশেষ করে এই অঞ্চলের মানুষগুলো যথেষ্ট পরিমাণে সচ্ছল ছিল। তো অর্থনৈতিক অবস্থা হচ্ছে মুঘল সাম্রাজ্যের এই অবস্থা। এখন আমরা জানবো প্রশাসনিক অবস্থা। প্রশাসনিক অবস্থার কথা বলতে গেলে বলতে হয় যে মুঘল প্রশাসনিক ব্যবস্থার প্রকৃত স্বরূপ নির্ধারণের জন্য বিভিন্ন গ্রন্থের সাহায্য আমরা নিতে পারি। আবুল ফজলের আইনে আকবরী, তারপরে মোতাদিমের ইকবালনামা, জাহাঙ্গীর, তারপর আব্দুল হামিদ খান লাহোরের বাদশাহনামা, তারপর হচ্ছে জাহাঙ্গীরের তুজুকি জাহাঙ্গীরি, তাবাগাতি আকবরী, বাদাউনির মুন্তাখাবি তাওয়ারিখ। তারপর এছাড়াও বিভিন্ন পর্যটকদের কথা আমরা জানি, যে টমাস রো, বার্নিয়ার, হকিন্স, মানুচ্চি, তারপরে টেরি, তারপরে আমরা আরও জানি হচ্ছে মরক্কোর ইবনে বতুতা, যিনি বাংলাদেশ সম্পর্কেও তার রেহেলা ইবনে বতুতা গ্রন্থে যথেষ্ট পরিমাণে তথ্য সংযোজন করেছেন। তাদের থেকেও আমরা আমাদের এই ভারতবর্ষ সেই সময় মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি। তো প্রশাসনিক অবস্থার মধ্যে বলা হয়ে থাকে যে মুঘল সাম্রাজ্যের সময় অত্যন্ত মুঘল সাম্রাজ্যের যারাই সম্রাট ছিলেন তারা চেষ্টা করেছেন তাদের শাসন ব্যবস্থার সময় প্রজাব্যঞ্জক একটি প্রশাসনিক অবকাঠামো তৈরি করা এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা বিভিন্ন দফতরে বিন্যাস করে শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। তো এগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে আপনার রাজকীয় পরিবার দেখাশোনার জন্য খানি সামান একটি আলাদা দফতর ছিল। তারপর হচ্ছে রাজকোষ নিয়ন্ত্রণ করত দেওয়ান। তারপর হচ্ছে আপনার মীর বকশির অধীনে ছিল সামরিক বাহিনীর এবং হিসাব বিভাগটা তার অধীনে ছিল, সামরিক বাহিনীর সমস্ত কিছু, বেতন থেকে শুরু করে সকল কিছু। তারপর আমরা দেখতে পাই রাষ্ট্রীয় বিচার কার্য পরিচালনা করার জন্য একজন প্রধান কাজী ছিল, যার মাধ্যমে রাষ্ট্রীয় বিচার কার্য পরিচালনা করা হতো। তারপর হচ্ছে আমরা দেখতে পাই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং অনুদান বিভাগের জন্য প্রধান সর্দার নামে একটি আলাদা বিভাগ ছিল। সামাজিক অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য মুহতাসিবের অধীনে একটি আপনার সংগঠন ছিল, একটি বাহিনী ছিল যারা এগুলো নিয়ন্ত্রণ করত। অর্থাৎ রাষ্ট্রে কোনো অসামাজিক কার্যকলাপ কেউ করতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, বাজার মনিটরিংয়ের ব্যাপারটাও ছিল এর মধ্যে মুহতাসিবের অধীনে। তারপর হচ্ছে আপনার মীর আতিশ এর অধীনে সামরিক বিভাগের একটি পার্ট গোলন্দাজ বাহিনী ছিল। তারপরে হচ্ছে আপনার একজন দারোগার অধীনে টাকশাল ছিল, অর্থাৎ টাকশালের দেখাশোনাটা একজন দারোগার অধীনে এটা করা হতো। যাই হোক, তো আপনার বলা হয়ে থাকে যে অনেকগুলো বিভাগকে বিন্যাস করে মুঘল সাম্রাজ্যের শাসন ব্যবস্থা মুঘল শাসকরা পরিচালনা করত। আমরা তারপরে দেখতে পাই যে একজন সম্রাটের পর রাষ্ট্রের মধ্যে যদিও তাদের ওইভাবে তেমন কোনো মন্ত্রিপরিষদ ছিল না, তবে ওয়াজির এবং দিওয়ান তারা হচ্ছে সম্রাটের পরে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে রাজ্যের মধ্যে পরিচিত।
ছিল তারাও বিভিন্ন দফতরের দায়িত্ব পালন করতো, অর্থাৎ সম্রাটের পর বিভিন্ন দফতরগুলো তাদের মধ্যে ভাগ করে দেওয়া হতো যে এই এতগুলো দফতর তোমার অধীনে থাকবে, এই অতগুলো দফতর তোমার অধীনে থাকবে। এভাবে করে তারা শাসন ব্যবস্থাটা সুন্দরভাবে সহজভাবে পরিচালনা করার জন্য তারা চেষ্টা করেছেন। পুলিশ বাহিনীর রাষ্ট্রের মধ্যে যে পুলিশ বাহিনী রয়েছে, এটা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য যারা কাজ করতেন, অনবরত আমাদের দেশও বর্তমানে পুলিশ বাহিনী রয়েছে যারা রাষ্ট্রের অভ্যন্তরীণ সমস্ত শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা দিনরাত পরিশ্রম করে থাকে। তো আইনে আকবরীতেও তাদের বিভিন্ন কাজের বিবরণ দেওয়া হয়েছে যে তারা কি কি কাজ করতেন। এর মধ্যে আমরা দেখতে পাই যে চৌর্য বৃত্তি নিরোধ করতো, অর্থাৎ কেউ চুরি করলে তাকে শাস্তি দেওয়া হতো। তারপর হচ্ছে ওজন পরিমাণ কেউ যদি কম দেয় এগুলো তারা লক্ষ্য করতেন, বাজার মনিটরিং। তারপরে রাত্রিবেলা বিভিন্ন জায়গায় পাহারার ব্যবস্থা করতেন। তারপর হচ্ছে আপনার বিভিন্ন অঞ্চল থেকে আগত মানুষদের উপর নজরদারি তারা রাখতেন, অর্থাৎ গুপ্তচরের যে কাজটা তারা করতেন। বিভিন্ন অঞ্চল থেকেও আপনার সম্রাটের কাছে বিভিন্ন গোপন সংবাদ তারা সরবরাহ করতেন। বেওয়ারিশ সম্পত্তির তালিকা তারা করে সেগুলোকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতেন। অর্থাৎ বলা হয়ে থাকে যে পুলিশ বিভাগটা রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য সকল কাজটা করতেন। বিচার বিভাগের কথা আগেও বলেছি যে বিচার বিভাগ হচ্ছে একটি রাষ্ট্রের অন্যতম একটি পার্ট, যেই জায়গাতে মানুষ কেউ যদি কোনো প্রকার অন্যায় করে তাদের সুষ্ঠু বিচার পাওয়ার জন্য একটি বিচার বিভাগ থাকা অত্যাবশ্যক। এবং মুঘল সাম্রাজ্যের মধ্যেও সেটা আমরা লক্ষ্য করেছি, দেখেছি, পূর্বেও ছিল, অদ্যাবধি পর্যন্ত এই শাসন ব্যবস্থাটা রয়েছে। তো মুঘল সাম্রাজ্যের সময় এটা জাস্টিস করা হতো, একদম ন্যায়নীতি ভিত্তিক, কারোর প্রতি কোনো প্রকার জুলুম করা হতো না। তারা চেষ্টা করতেন, কাজী-উল কুজাত নামক একজন প্রধান বিচারপতির অধীনেই এই কাজটা করতো। তারপরেও আপিল বিভাগ ছিল সম্রাটের অধীনে, কেউ যদি সেই এক জায়গাতে বিচার না পেত তারপরে তার আপিল বিভাগে আপিল করতো, সম্রাটের নিকট তখন সম্রাট সেই বিচারটা ফয়সালা করতো। আমরা মুঘল সাম্রাজ্যের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে একটু জানবো। রাজস্ব ব্যবস্থাটা তিন প্রকারের ভাগে ভাগ করা রাজস্ব ব্যবস্থাটা হতো। আসলে সেই সময় মূলত রাজস্ব বলতে বিশেষ করে জমির উপরে এই রাজস্বটা নির্ধারণ করা হতো। এর মধ্যে ছিল কিছু খালসা, সরকারি ভূমি, তারপর হচ্ছে অভিজাত কর্তৃক ভোগকৃত জায়গির যেটাকে বলে, অর্থাৎ একজন জায়গিরদারের অধীনে আপনার কিছু অঞ্চল দিয়ে দেওয়া হতো, ওই অঞ্চল থেকে সরকার একটি নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স উত্তোলন করত। তারপর হচ্ছে কিছু হচ্ছে করহীন জমি, যেইগুলো যে পতিত জমি যেগুলোকে বলা হয়, এরকম কিছু জমি ছিল। তো এগুলো তারা এই কাজগুলো করতেন হচ্ছে বিভিন্ন এগুলো এই রাজস্ব ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলো লোক ছিল, মুকাদ্দাম, গুলজার, কাননগো, পাটওয়ারি, তারা জাকাত, জিজিয়া, আমদানি কর, খুমস, এই বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন টোল, বাজার মনিটরিং করে বাজারের কর, এই বিভিন্ন কিছু তারা রাষ্ট্রীয় কোষাগারে এনে জমা দিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থাটার উন্নতি তারা করতেন। তো এই ছিল হচ্ছে মুঘল সাম্রাজ্যের রাজস্ব ব্যবস্থার অবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আপনাদের পাঠ্য বই থেকে আপনারা এটা আরও ভালোভাবে পড়ে নেবেন আর লেকচারটি বারবার দেখবেন। আপনাদের এই আলোচনাকে বেস্ট করে আমি আপনাদেরকে একটি বাড়ি কাজ দিয়েছি, 10টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর। আপনারা এগুলো লিখে আপনাদের হোমওয়ার্ক খাতায় শনিবারে আপনাদের ভবনে এসে জমা দিয়ে যাবেন। তাহলে আজ এ পর্যন্তই। সকলের সুস্থ, সুন্দর, নিরাপদ জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।